আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে চলছে শোভাযাত্রা পূর্ব সমাবেশ। এতে বক্তব্য রাখছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির শোভাযাত্রা ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা মহানগর সহ আশপাশের জেলা নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজও বিভিন্ন জেলায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিজয় র্যালির আয়োজন করে জেলা মহানগর ও উত্তর জেলা বিএনপি। এ সময় যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটেও বিজয় র্যালি করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। দুপুরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এছাড়া কুমিল্লা, হবিগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ, নাটোর সহ বিভিন্ন জেলায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। আমাদের ভিতরে বিবেক, ক্রোধ, দুঃখ, হতাশা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে আগামী দিনে একটি সত্যিকারের ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা সব ঐক্যবদ্ধ হই। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট জানিয়ে সিইসি বলেছেন, ইসির উপর আস্থা ফিরিয়ে এনে ভোটারদের কেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ। বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দল নয়, ভোটারদের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চায় ইসি। এছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নির্ভর করছে ডিসি, এসপিদের উপর। তিনি আশাবাদ করেন, নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে শিগগিরই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়া যাবে। নির্বাচন কমিশন চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। মন্তব্য করে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকবে, তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচন আয়োজন করতে হবে। ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতির একটি বড় অংশ শেষ হয়ে যাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক। আমরা সেটা চাই, লুকাইয়া কোনো কাজ করতে চাই না। 5ই আগস্ট ঐতিহাসিক দিনে কক্সবাজার বেড়াতে যাওয়ায় কেন্দ্রীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। একই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গতকাল 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলের 5 কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এই সফর সংক্রান্ত কোনো তথ্য দলকে আগে থেকে অবহিত করা হয়নি। এর প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 5 জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ কক্সবাজারের ইনানীতে অবস্থান করেন। এ বিষয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান, ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজারে ছিলেন তারা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন নারী ও 3 জন শিশু। ভোরে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা, অভিযোগ ভুক্তভোগীদের। 3 বছর পর ওমান থেকে ফেরেন লক্ষ্মীপুরের বাহারুদ্দিন। তাকে আনতে ঢাকায় আসেন স্ত্রী, সন্তান সহ পরিবারের 12 সদস্য। মাঝরাতে মাইক্রোবাস দিয়ে এয়ারপোর্ট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন সবাই।
ভোরের দিকে মাইক্রোবাসটি চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিয়ন্ত্রণ হারায় খালের সাইডে পড়ে গেছে খালে। ঘুমে ব্রেকের কথা লকে দিয়ে গাড়ি ডাইনে যাই, সোজা খালের দিকে নামি, সোজা নৌকার মতো সোজা নামি গেছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করা হয় 4 নারী ও 3 শিশুর মরদেহ। 12 জন সদস্য ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। নিহতদের মধ্যে আছেন বাহারুদ্দিনের স্ত্রী, সন্তান, মা, নানি, এক ভাবি, এক ভাইয়ের স্ত্রী ও সন্তান। বাহারুদ্দিনের অভিযোগ, মাইক্রোবাসটি পানিতে পড়ার পর বাঁচানোর চেষ্টা না করে দরজা খুলে পালিয়ে যায় চালক। নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চাকে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চাকে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইরে করতে পারি না। হতাহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বলবেন যে বাহারুদ্দিনের পরিবারের এখন কি অবস্থা, আর চালক যে পলাতক রয়েছে তাকে ধরবার জন্য অগ্রগতি কি? আসলে কিন্তু একই পরিবারের যে 7 জন নিহতের পরে আমরা যে বাড়িতে রয়েছি, এই বাড়িতে কিন্তু শোকের যে ছায়া সেটি রয়েছে এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার মাঝে আমরা দেখেছি এক শোক আর শোক। অর্থাৎ এই আমরা সকাল থেকে এখানে রয়েছি। যে বাহারুদ্দিন যিনি বিদেশ থেকে আসার জন্য যে পরিবারের লোকজন তাকে নিয়েছেন, আনার জন্য গিয়েছেন 12 সদস্য। এখানে কিন্তু আসার পরে চন্দ্রগঞ্জের কাছাকাছি আসার পরে কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যে খাদে পড়ে যায়। এই সময় 7 জন মারা যায়। এই 7 জনের মধ্যে যে বাহারুদ্দিন যিনি এসেছেন, তার স্ত্রী রয়েছে রাজিয়া সুলতানা কবিতা, এবং তার মা রয়েছে মুর্শিদা বেগম, এবং তার নানি রয়েছে পয়জন নাসা, এবং তার যে ছোট মেয়ে 2 বছরের শিশু রয়েছে মিম আক্তার, আর তার 2জন ভাতিজি রয়েছে রেশমি, লামিয়া, এবং তার বড় ভাইয়ের স্ত্রী রয়েছে লাবণী। তবে এখন কিন্তু এখানে জানাজার যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে, অর্থাৎ পারিবারিক কবরস্থানে আজকে 4 জনকে দাফন করা হবে। রাজিয়া সুলতানা, খুরশিদা বেগম এবং পয়জন নেসা, মিম এবং রেশমি, এই 4 জনকে আজকে দাফন করা হবে। আর যে তার ভাই রয়েছে বিদেশে, সে আসতেছে, আসার পরে তার স্ত্রী লাবণী আক্তার এবং লামিয়াকে আগামীকাল দাফন করা হবে, এমনকি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বিএনপির নেতৃত্বে যে ইউসুফ ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছেন এবং এই পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, তারা সমবেদনা জানাচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি জামাতের নেতৃত্বে হারুন রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তারাও কিন্তু সমবেদনা জানিয়েছেন, পরিবারের পক্ষে দাঁড়িয়েছেন। এবং এছাড়া বিএনপির কর্মকর্তা এসেছেন, তারা বলছেন প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে তারা 5 লাখ টাকা করে যে দেওয়ার যে ব্যবস্থা সেটি করা হবে, এমনকি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি এখানে বিএনপির যিনি প্রতিনিধি আসে তার সাথে আমি কথা বলেছি, ইউসুফ ভুঁইয়া, তিনি যেটি জানিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী এনির নির্দেশে তারা আজকে এখানে এসেছেন এবং যে মারা গেছে তারা, তাদের পাশে তারা দাঁড়ানোর জন্য নির্দেশনা রয়েছে এবং তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি তিনি বলেছেন। তা আসলে আমরা সকাল থেকে এই এলাকা রয়েছি এবং এই এলাকায় দেখেছি আমরা যে পরিবারের যে লোকজন মারা গেছে তাদের আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু আসতেছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছেন। আর যে বাহারুদ্দিন, তিনি অল্পের জন্য বেঁচে গেছেন, তিনি মাইক্রোবাস যে গ্লাসটি ফেটে তিনি চলে আসছেন। তো আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে এক হৃদয় বিদরক দৃশ্য এখানে রয়েছে। কিছুক্ষণ পরে 4 জনের জানাজা হবে, আর আগামীকাল 2 জনের জানাজা হবে, আর তার নানির জানাজা হাজির করা হবে, এমনটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লক্ষ্মীপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী আব্বাস হোসেনের সাথে। মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়া লঞ্চ ঘাট। এতে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে মঙ্গলবার বিকেলে পদ্মার তীব্র স্রোতের আঘাতে জেটি নদীতে ভেঙে পড়ে। অপর জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে ভিড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটের দিকে সরিয়ে নেওয়া হয়।
বিকল্প হিসেবে আপাতত পাটুরিয়া 2 নম্বর ফেরি ঘাটে লঞ্চ ঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুব সহজ, গণতান্ত্রিক আমি জনগণকে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি বর্তমানে দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তিকে প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো 2024-এর মতন 24 দেখতে, রক্তাক্ত 24 দেখতে হবে না। আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পথে অভিযাত্রায় বিজয় মিছিলের শুরুতে নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি। যিনি যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আমাদের অবশ্যই মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা নিরাপদ থাকতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই, যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসন, সেজন্যই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে বুক দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে
জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক প্রিয় ভাই ও বোনেরা, জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে ৩১ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। সবশেষে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের ১৫০ মিটার এলাকা ধসে গেছে। এর আগে মঙ্গলবার 0 পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন বাড়ায় ইউনিয়নটির অন্তত ৬০০ পরিবার শঙ্কায় রয়েছেন। ঝুঁকিতে মাঝির ঘাট বাজারের ২০০-র বেশি ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্য স্থানে। জিও ব্যাগ ও টিউব ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এর আগে কয়েক দফায় এই ইউনিয়নের ৮০০ মিটার এলাকা পদ্মায় বিলীন হয়ে যায়। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে যশোরের অর্ধশতাধিক গ্রামে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্নীতি আর লুটপাটে ভেসে গেছে একের পর এক উন্নয়ন প্রকল্প। ৩ দশকে ৪০০ কোটি টাকার বেশি খরচ করেও সমাধান হয়নি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদহ সমস্যার। এবছরের জুনে যশোরে গড় বৃষ্টিপাত ছিল ২৯৯ মিলিমিটার, আর জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮২৮ মিলিমিটার। এর জেরে ভবদহের ৫২টি বিল ফের প্লাবিত হয়ে অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জলাবদ্ধতা নিরসনে ১৯৯৪ সালে ২৫৭ কোটি টাকা ব্যয় নেওয়া হয় ভবদহ পানি নিষ্কাশন প্রকল্প। পরে ২০০৭ সালে আরও ৫৯ কোটি ৫৯ লাখ এবং ২০১০ সালে ৭৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হয় জলাবদ্ধতা নিরসনে। এছাড়া একাধিক ছোট প্রকল্পে ব্যাপক অর্থ ব্যয় হলেও সমস্যা স্থায়ী সমাধান হয়নি। প্রত্যেক বছরই এই পানি আসে, এই পাশে বগদা দিয়ে পানি সরে, কিন্তু সরার কোনো লাইন নেই, মেশিন টেশিন চলে ঠিক মতো চলে না। বাতরান দেখাবো কোন ফালি, গরু বছর রাখবো কোন ফালি, দারুণ সমস্যা মাইগে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম, লুটপাট আর দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে অতীতের প্রকল্পগুলো। পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় কখনোই এইটাকে গুরুত্ব দেন না। ভবদা হলো একটা সোনার ডিম পাড়া হাঁস, ফলে এই সমস্যার সমাধান করলে তো মুনাফা হবে না। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সরকার মেগা প্রজেক্ট হাতে নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জলাবদ্ধতা নিরসন সরকার বড় ধরনের প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, ইনশাল্লাহ হয়তো কোনো এক সময় আমাদের এই সমস্যার সমাধান হবে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে ভবদহের ২১ ভেন্টের ৬টি গেট খুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার দায়ে বাবাসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ৫০,০০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনে বের হয়ে পলাতক রয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, আনোয়ারুল ইসলামের সঙ্গে জমি জমা নিয়ে একই এলাকার আবু বকর সিদ্দিক সহ কয়েকজনের বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৬ সালে ১০ আগস্ট আনোয়ারুল ও তার ভাই ভাতিজা মিলে মেয়ে মীরা আক্তার আসমাকে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পেছনে জঙ্গলে ফেলে রাখে। পরে প্রতিপক্ষের ১৬ জনকে আসামি করে
হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আনোয়ারুল ইসলাম। 2018 সালে তদন্ত কর্মকর্তা মামলার বাদী আনোয়ারুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচার কাজ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন বিচারক। চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক ও রোগী স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। সকালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগে এই ঘটনা ঘটে। মারধরের শিকার রোগী স্বজন ইমাম হোসেন জানান, সকালে তার ভাগ্নিকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওই সময় চিকিৎসক মারুফুর রহমান রাব্বি রোগী না দেখে কক্ষে নাস্তা করছিলেন। এ নিয়ে প্রতিবাদ করলে মারধর করেন চিকিৎসক ও তার সহযোগীরা। ঘটনার পরই হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে চিকিৎসা সেবা। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর আবারও চিকিৎসা সেবা শুরু হয়। একটা রুগী দেখার বিষয় একটু হালকা ডিলে হয়েছে, এইটুকু নিয়ে রুগীর লোকজনের সাথে কথা কাটাকাটি পর্যায়ে তারা ডক্টরকে মারতে উদ্যত হয়। চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি আছেন, আমাদের সকলের উপস্থিতিতে রুগীর লোকজনের সাথে আমরা আলোচনা করে সমাধান করতে সক্ষম হয়েছি। নোয়াখালী 4 আসন থেকে অসুদিয়া ও নিয়াজপুর ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সকালে সদর উপজেলা সোনাপুর কবিরহাট সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্বাচন কমিশন নোয়াখালী 4 আসন থেকে অসুদিয়া ও নিয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে। এই আসন বিন্যাস কোনোভাবে মেনে নেওয়া হবে না। দ্রুতই এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। আমাদের এমপি পর্যায়ে কোম্পানিগঞ্জের সাথে হয়, এমপি এবং উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে অসমন্বয়ের কারণে আমাদের ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত হবে। তো কি কারণে জানি না, এখন আবার একটা গ্যাজেটের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদেরকে পুনরায় নোয়াখালী 5 আসন তথা কোম্পানিগঞ্জের সাথে অ্যাড করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নালা নর্দমায় ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর চকবাজার কাপাসগুলা এলাকায় নালা খাল পরিদর্শন শেষে আহ্বান জানান তিনি। এ সময় মেয়র কাপাসগুলা মকবুল হোসেন লেইন ও সিরাজউদ্দৌলা রোডের বিভিন্ন নালা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে নানা প্রকল্প চলমান রয়েছে বলেও জানান মেয়র। এখনও হিচ রাখাল সহ কিছু জায়গায় ময়লা জমে আছে, দ্রুত সেসব ময়লা অপসারণে কাজ চলছে বলেও জানান তিনি। বদ্দারহাট, চকবাজার, কাপাসগুলা এলাকাটা, কাদালগঞ্জ এলাকাটা আগের থেকে এটা অনেক বছর ধরে পানির নিচে থাকতো, সবসময় এক কোমর পানিতে থাকতো। কাজে এই অংশটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করছি। আল্লাহর রহমতে অনেকাংশে সেটা কমে গেছে। এখন যেটা আছে সেটা আমরা এই যে কারণগুলো সর্ট আউট করে আমরা সেটা করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।